আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের ৩২ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নির্বাচনের প্রচার কেমন চলছে? সমুদ্র আড়মোড়া ভেঙে বাবার পানে তাকিয়ে সূক্ষ্ম হেসে জবাবে বলল, খুব ভালো ড্যাড, তোমার চিন্তার কোনো কারণ নেই। ধরে নাও রুদ্ধর ওই আরামদায়ক গদিটা এবার তোমার। আর এদিকে ছেলের কথায় বোধহয় ভরসা পেলেন না সৈয়দ সাহেব, সেই গম্ভীর স্বরেই বললেন, সারাক্ষণ তো এদিক ওদিক দিয়েই ঘুরে বেড়াও, ভরসা করি কি করে বলো? বিরক্ত হলো সমুদ্র, সাথে রাগও হলো, কিন্তু সেই রাগ প্রকাশ করলো না বাবার সম্মুখে। শান্ত স্বরে বলল, তুমি ভালো করেই জানো ড্যাড, আমি কাজগুলো ঠিকভাবেই সম্পূর্ণ করেছি, কোনো কমতি রাখিনি আমি। বিশ্বাস রাখো বিজয় এবার তোমার, ওই রুদ্ধর ধ্বংস এবার নিশ্চিত। সৈয়দ সাহেব এবার বোধহয় কিছুটা ভরসা পেলেন, তবুও চিরাচরিত রূপে বললেন, এভাবেই কাজ করতে থাকো, যা ইচ্ছে করো, কিন্তু দিন শেষে সফলতা যেন আমাদের দরজায় করে না রে। ভরসা আছে, কিন্তু তা নষ্ট হতে দিও না। সমুদ্র বলল, অবশ্যই ড্যাড, আফটার অল আমিও যে দিন শেষে ওই রুদ্ধর সর্বনাশই দেখতে চাই। সৈয়দ সাহেব বললেন, ঠিক আছে, তবে আমার সম্মতি ছাড়া কোনো পদক্ষেপ যেন তোমাকে নিতে না দেখি। এমন কিছু ভুল করো না যাতে সর্বনাশ নিজেই ডেকে আনো। এখন রেস্ট নাও, আসছি আমি। নিজের কথা শেষ করে ছেলের কক্ষ থেকে বেরিয়ে গেলেন সৈয়দ সাহেব। বাবাকে যেতে দেখে সমুদ্র বিছানায় বসে পড়ল। বাবার যাওয়ার পানে তাকিয়ে বক্র হাসলো, হয়তো বাবার কথার বিপরীত দিকে অন্য কিছু করার পরিকল্পনা আঁকতে শুরু করলো। তার ঠোঁটের কোণে হাসি যেন কোনো প্রলয়ের ইঙ্গিত দিল। হাসি মুখে পুনরায় বিছানায় শরীরটা এলিয়ে দিল। এই গধূলির খানিকটা সময় যে বিশ্রাম নিয়েই পার করতে চাই। আর এদিকে আষাঢ় মাস বিদায় নিয়েছে অনেকদিন পূর্বেই। প্রকৃতিতে এখন শ্রাবণ মাস চলছে, কিন্তু প্রকৃতির সেই রূপ একই রূপে বহমান। কখনো কাঠফাটা রোদ, তো কখনো মুষলধারায় বৃষ্টি এসে ভিজিয়ে দেয় ধারাকে। প্রকৃতি এই রূপে তারতম্য দেখতে ভালোই লাগে, তবে যখন তা অসময়ে কিংবা অতিরিক্ত হয় তখন সবাই বিরক্ত হয়ে যায়। কখনো কখনো তো বৃষ্টিপ্রেমীরাও বিরক্ত হয়ে পড়ে ধরনী এত সিক্ত রূপ দেখে। আবার কেউ কেউ নতুনভাবে এর প্রেমেও পড়ে যায়। এক অদ্ভুত রকম সৌন্দর্য আর মুগ্ধতা লুকিয়ে আছে এই পৃথিবীর মাঝে। শুধু একবার এর মাঝে ডুবে দেখো, চারিদিকে শুধু মুগ্ধতাই দেখা যাবে। ঠিক এমন করেই রুদ্ধ ডুবেছে তার একান্ত রমণীতে, যার মুগ্ধতা, সৌন্দর্য, মায়া থেকে সে আর ফেরার কুল খুঁজে পাচ্ছে না। অবশ্য সে খুঁজতেও চায় না, সে তো মেয়েটার মাঝে এমন করে ডুবে থাকতে চায় যাতে অন্য কেউ তাকে খুঁজেই না পায়। তার সমগ্র পৃথিবী হয়ে উঠুক মেয়েটা। বিছানার কোণে বসে পড়ার টেবিলে ধ্যানরত মেয়েটার পানে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিভিন্ন ভাবনায় মগ্ন সে। আজ খুব দ্রুতই ফিরেছিল সে। বাইরে বৃষ্টিতে ছেয়ে গেছে সেই সন্ধ্যাকাল থেকে। সে নিজেও ভিজে বাড়ি ফিরেছিল, সবার সাথে ডিনার সেরে এসেছে সেই অনেকক্ষণ হলো। তারপর সে বিছানায় বসে কিছু কাজ সারছিল, আর মেয়েটার টেবিলে গিয়ে পড়াতে মগ্ন হলো। মেয়েটা নিজের মতো পড়ায় ব্যস্ত থাকলেও সে নিজের কাজ করতেই ব্যর্থ রইল। যখন সে মেয়েটার পানে চোখ পড়ছে, তখন সেই চোখ আর সরাতেই পারেনি। মেয়েটাকে দেখলেই তার এত মায়া মায়া লাগে যে চোখ সরাতেই ইচ্ছে করে না। আচ্ছা, মেয়েটা যদি তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখতো তাহলে কি লজ্জা পেত? আর সেই লজ্জারাঙা মুখ দেখে সে নিয়ন্ত্রণ হারা হতো। রুদ্ধর সুন্দর মুহূর্তের অবসান ঘটাতে হঠাৎ তার ফোন বেজে উঠল, কিন্তু এতেও যেন ছেলেটার চক্ষু হটল না বইয়ের থেকে। ফোনটা একবার কেটে গিয়ে পুনরায় বেজে উঠল। আদ্রিজার পড়ার মাঝে ফোনের শব্দ পেয়ে কিছুটা বিরক্তি নিয়ে স্বামীর পানে ঘুরে তাকালো, কিন্তু লোকটাকে তার পানে কেমন করে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি কেটে গিয়ে লজ্জারা ঘিরে ধরল। তবুও লজ্জা লুকিয়ে স্বামীকে ডেকে উঠল, আপনার ফোন বাজছে কখন থেকে, তুলছেন না কেন? এই রুদ্ধ, শুনছেন? রুদ্ধ। বউয়ের ডাকে ধ্যান ছুটল রুদ্ধর। ইস, সে এতটা ধ্যানমগ্ন কি করে হলো? বউটা কি ভাবছে তাকে? তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। রুদ্ধকে যেতে দেখে আদ্রিজা মিষ্টি হাসলো। আজকাল তার সবকিছুতেই কেমন ভালো লাগে, সুখ সুখ অনুভূতি হয়। লোকটা কাছাকাছি থাকলে যেন মনের ভেতর প্রজাপতিরা উড়ে বেড়ায়। লোকটার যত্নে যেমন মুগ্ধ হয়, তেমন করে মাঝে মাঝে লোকটার অন্যরকম চাহনি তাকে লজ্জায় মুড়ে দেয়। লোকটা একটু দূরে থাকলেই মন জুড়ে উথাল পাতাল শুরু করে, চোখের আড়াল করতে ইচ্ছে করে না, সর্বক্ষণ পাশে পেতে ইচ্ছে করে। রাতে ওই শক্ত বুকটায় মাথা না রাখলে তো তার ঘুমোই আসে না। এক অদ্ভুত মায়া কাজ করে লোকটার প্রতি। লোকটার আলতো ছোঁয়া পেতে মরিয়া হয়ে ওঠে মন। তাকে এই লোকটা জানে? আচ্ছা, যদি জানতো তাহলে কি করতো লোকটা? আদরে মুড়ে রাখতো তাকে। তার এই নতুন নতুন অনুভূতিগুলোর নাম কি? ভালোবাসা। সে কি সত্যি লোকটাকে ভালোবেসে ফেলেছে? এত দ্রুত ভালোবাসা হয়? যদি না হয় তাহলে এই অনুভূতিদের কি নাম দেওয়া যায়? অনুভূতি যাই হোক, লোকটা তো তার, আর সে খুব করে চাই এমন অনুভূতি তার মাঝে এভাবেই বিরাজ করুক অমরণ। নিজের মতো ভাবতে ভাবতে মুচকি হাসলো আদ্রিজা। কিছুক্ষণ পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়ায় আর মন ধরল না। বই গুছিয়ে রেখে নিজেও পা বাড়ালো ব্যালকনির দিকে। যে বৃষ্টি দেখলে আগে ভয় হতো, দেখা বা ছোঁয়ার ইচ্ছে হতো না, সেই বৃষ্টিও আজকাল তার ভালো লাগতে শুরু করেছে। বৃষ্টি হলে মাঝে মাঝে ব্যালকনিতে এসে তা উপভোগ করে সে। এই সুন্দর মুহূর্তটাকে আরেকটু সুখময় করে তুলতে বৃষ্টি দেখার ইচ্ছে জাগলো মনে। সেই সুবাদেই বারান্দায় ছুটে আসতেই দেখলো লোকটা একপাশে নিশ্চুপ দাঁড়িয়ে আছে।
হয়তো ফোনে কথা বলা শেষ করে সেও বৃষ্টি বিলাসে মগ্ন হয়েছে। আদ্রিজা সেদিকে তাকিয়ে না থেকে সম্মুখে এগিয়ে হাত বাড়িয়ে দিল। বাইরে বৃষ্টি এসে ছুঁয়ে গেল তার কোমল হাতখানা। বাড়ির ধারার নরম স্পর্শ পেয়ে আদ্রিজা দন্ত বের করে নীরব হাসল। ব্যালকনির মৃদু আলোয় তা মোহময় হয়ে ধরা দিল রুদ্ধর চোখে। হাতে থাকা ফোনটা পকেটে পুরে রেখে বউয়ের নিকটে এসে দাঁড়ালো। মুগ্ধ চোখে তাকিয়ে রইল মেয়েটার মুখপানে। আদ্রিজা শুধু হাত বাড়িয়ে ক্ষান্ত হলো না, স্বামী পাশে থাকায় সাহস যেন অনেকটাই বেড়ে গেল। চক্ষু মুদে মুখটাও বাড়িয়ে ধরলো বাইরের দিকে। শ্রাবণের বাদল এসে আলতো স্পর্শে ছুঁয়ে গেল আদ্রিজার মুখমণ্ডল। মুখ জুড়ে বিন্দু বিন্দু আকারে পানি জমা হলো। এক বিন্দু বাড়িধারা কপল বেয়ে নেমে উষ্ঠ কিনারে জমা হলো। দেখতে ঠিক যেন এক পদ্মপাতার উপর এক বিন্দু পানির মতো মনে হলো, যার সৌন্দর্যে যে কেউ মোহিত হয়। বউয়ের পানে দৃষ্টি থাকায় তার দৃষ্টিগোচর হলো না রুদ্ধর। তার দৃষ্টিগোচর হতে প্রেমিক পুরুষের মন ছটফট করে উঠল, যেন মন ছন্ন ছাড়া হতে চাইল। গলা শুকিয়ে চৌচির হলো। সম্মুখে তার নিজস্ব রমণী এমন সর্বনাশী রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে স্পর্শ করার অধিকার থেকেও নেই। এর থেকে কষ্টের কি হতে পারে? যতই হোক সে একটা পুরুষ মানুষ, জৈবিক চাহিদা বলেও কিছু আছে। একজন পূর্ণবয়স্ক যুবক বিয়ে করে 2 মাসের অধিক হলো, অথচ বউকে কখনো স্পর্শ করে দেখলো না। এমনকি ভুল করেও কামনার চোখে দেখেনি পর্যন্ত। নিজেকে এক কঠোর বাঁধনে বেঁধেছিল সে, কিন্তু আর কত দমিয়ে রাখবে নিজেকে? আদৌ কোনো পুরুষের পক্ষে এসব সম্ভব? জানে না রুদ্ধ। নিজেকে সামলানোও কষ্টকর হলো। শুকনো ঢোক গিলে নিজেকে সংযত করার চেষ্টা করলো। বর্ষণের বিন্দু আকারে রূপ নেওয়া পানিকণার উপর হিংসা হলো। যেখানে সে এখনো বউকে ছুঁতে পারলো না, সেখানে এই পানিকণা কত অবলীলায় ছুঁয়ে যাচ্ছে মেয়েটাকে। রুদ্ধ ভুল কিছু করতে চাইলো না, তাই নিজেকে সংযত করে অন্যদিকে চোখ করে তাকালো। নরম স্বরে বউয়ের উদ্দেশ্যে নির্দেশ দিল, রুমে যান আদ্রিজা। হঠাৎ নির্দেশে আদ্রিজার মুখ ভেতরে এগিয়ে এনে চোখ মেলে তাকালো। সে একটু ভিজেছে বলে কি লোকটা রেগে গেল, নাকি অন্য কিছু? না হলে এমন নির্দেশ দেওয়ার মানে কি? আদ্রিজা অবুজের মতো করে মিনমিন করে বলল, কেন, আমি এখানে থাকলে আপনার সমস্যা কি? রুদ্ধ বলল, অনেক সমস্যা, যান না প্লিজ। আদ্রিজা বুঝতে পারলো না লোকটা তাকে তাড়াতে চাইছে কেন, এত অনুরোধের কারণ কি। তার তো এখানে ভালো লাগছিল। হঠাৎ তার মুখ গুমরা হয়ে উঠল। স্বরটাকে আরো নরম করে কিছুটা বিষয় নিয়ে বলল, কেন বলুন না, আমার তো ভালো লাগছিল এখানে থাকতে। বইয়ের নরম কণ্ঠ শুনে রুদ্ধর ছটফটানি যেন আরো বেড়ে গেল। মেয়েটা বুঝতে কেন চাইছে না? সে বইয়ের পানে পুনরায় তাকালো। মেয়েটার এমন সাধারণের মাঝেও এমন অসাধারণ রূপ দেখে রুদ্ধর ধৈর্য হলো না। বরাবরের মতো কিছু লুকাতেও চাইল না। শুকনো ঢুক গিলে সরল মনে বলে উঠল, আপনার এই ভুবনমোহিনী রূপ দেখে খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে। আপনি এখানে থাকলে আমি নিজেকে সামলাতে ব্যর্থ হব। চলে যান প্লিজ। আদ্রিজা এক মুহূর্তে থমকে গেল। লোকটার কথার মানে বুঝতে এতটুকু অসুবিধা হলো না। যেখানে লোকটার তার প্রতি সম্পূর্ণ অধিকার আছে, সেখানে লোকটা নিজেকে এমন করে রোধ করে রেখেছে। অপরাধবোধ তৈরি হলো আদ্রিজার মনে। পাশাপাশি নিজের মাঝেও যেন স্বামীর ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার ইচ্ছে জাগলো। লজ্জাও লাগলো। স্বামীর কথা মতো রুমের দিকে পা বাড়ালো। 2 পা এগিয়ে পুনরায় থেমে এসে স্বামীর পানে ঘুরে তাকালো। কেন সে পালাচ্ছে স্বামীর থেকে, যেখানে তারা দুজনেই দুজনকে চায়? সে নিশ্চিত সে না আগালে এই ছেলেটা ঠিক এমন করে দূরে রাখবে নিজেকে। কিন্তু এভাবে কতদিন? ভেবে লজ্জা ফুলে 2 পা এগিয়ে এসে সামনে দাঁড়ালো স্বামীর নিকটে। দুরু দুরু বুক নিয়ে তাকালো স্বামীর নয়ন পানে। নয়নে নয়ন মিলিয়ে আবেশিত স্বরে বলে উঠল, আর আমি যদি বলি আপনার স্পর্শ পাওয়ার জন্য সেও অধীর অপেক্ষায় আছে। মেয়েটা সব কি বলছে? তাকে মেয়েটা বুঝতে পারছে নিজের সর্বনাশ নিজেই ডাকছে মেয়েটা। কিন্তু মেয়েটার স্বেচ্ছায় আসার তো তার চাহিদা যেন বেড়ে গেল। অ্যাডামস অ্যাপেলটা ক্রমাগত উঠানামা করে উঠল। আদ্রিজার স্বেচ্ছায় আরো 2 পা এগিয়ে স্বামীর শরীর ঘেঁষে দাঁড়ালো। রুদ্ধ যেন বইয়ের মনস্কারা পেয়ে খুব করে বুঝলো। এতে যেন আরো আশকারা পেল সে। নিকটে এসে মেয়েটার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। মোহময় চাহনি নিক্ষেপ করে গভীর স্বরে বলল, নিজেই নিজের বিপদ ডেকে আনছেন আদ্রিজা, পরে পস্তাবেন না তো। আদ্রিজা সন্তবর্ণে মাথা টেকালো স্বামীর বুকে। দুজনে যেন দুজনের ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেল। দ্রুত বেগে ছুটে চলা হৃদকম্পনের মাত্রা টের পেল। দুজনের চিত্তই অস্থির হলো। আদ্রিজা স্বামীর বুক দখল করে নিয়ে সুমিষ্ট স্বরে বলে উঠল, এমন করে আমি আজীবন পস্তাতে চাই। শুধু আপনি নামক পুরুষের স্পর্শে নিজেকে নতুন করে রাঙিয়ে তুলতে চাই, খুব করে চাই। রুদ্ধ চোখ মুদে নিয়ে জুড়ে জুড়ে কয়েকটা শ্বাস ফেললো। ফাইনালি সে পেয়েছে মেয়েটার এমন ভরসার স্থল হতে। মেয়েটার ভয়কে প্রশমিত করে তুলতে মেয়েটাকে বুকে থেকে তুলে কপালে গভীর স্পর্শে উষ্ঠ ছোঁয়ালো। কয়েক সেকেন্ড স্থায়ী হলো তা। স্বামীর থেকে পাওয়া প্রথম স্পর্শ চোখ বুজে নিজের মাঝে এঁকে নেওয়ার চেষ্টা চালালো আদ্রিজা। দুজনেই দুজনের পানে অপলক দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। রুদ্ধ খুব কষ্টে নিজেকে সামলে বলল, আমি কোনো ভুল করতে চাই না আদ্রিজা। আপনার ভয় পুরোপুরি কেটে যাক আগে, আমি ততদিন অপেক্ষা করে নিব।
আপনি বললে আজীবন অপেক্ষা করতেও রাজি আমি। লোকটা কোন ধাতু দিয়ে তৈরি? সে এগিয়ে আসার পরে লোকটা নিজেকে আটকাচ্ছে, কিন্তু সে এটা মোটেও চায় না। মেয়েলি সত্তা স্বামীর স্পর্শ পেতে মরিয়া হয়ে উঠল। অশান্ত হৃদয় নিয়ে পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো আদ্রিজা। রুদ্ধকে পূর্ণরূপে ভেঙে দিতে এক কঠিন কাজ করে ফেললো ভিতর হৃদয়ের মেয়েটা। নিজের উষ্টপিষ্ট চেপে ধরলো স্বামীর উষ্টপিষ্টে। মেয়েটার এই ভয়ঙ্কর কার্য যথেষ্ট ছিল রুদ্ধর পুরুষ সত্তাকে জাগিয়ে তুলতে, কিন্তু তখনও সে নীরব স্থির। স্বামীকে স্থির থাকতে দেখে লজ্জা পেল আদ্রিজা। সে ভয় লজ্জা ভুলে এত বড় একটা কদম ফেললো, আর এই লোক রোবটের মতো দাঁড়িয়ে অপরিপক্ক হয় নিজের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও ব্যর্থ হলো। রুদ্ধর হাসি পেল বউয়ের অপরিপক্কতায়। আদ্রিজা সরে যাওয়ার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে রুদ্ধ বউকে শক্ত করে ধরলো নিজের সাথে। একটা হাত কোমরে আঁকড়ে ধরে থাকলেও অন্য হাতটা স্বাভাবিকভাবে মেয়েটার চুলের মাঝে স্থান দিল। গভীর আবেশে প্রথমবারের মতো ডুব দিল বউয়ের উষ্ণ মাঝে। রুদ্ধ হঠাৎ করে অগ্রাসী রূপ ধারণ করলো। মেয়েটাকে ঘুরিয়ে ব্যালকনির গ্রিলের সাথে ঠেসে ধরলো। এতদিন বাদে মেয়েটাকে কাছে পেয়ে চুল পরিমাণ ছাড় দিতে চাইল না। আদ্রিজাও স্বামীর প্রথম গভীর স্পর্শে তাল মেলাতে চাইল। শরীর জুড়ে ভূমিকম্পের নেই কম্পন শুরু হলো। মৃদু শিহরণ বয়ে গেল শরীর জুড়ে। তবে ভালো লাগার পাশাপাশি নিজের ভয়টাও কোথাও যেন ফুটে উঠল। স্বামীকে দু হাতে আঁকড়ে তো ধরলো, কিন্তু তা ভয়ে নাকি আবেশে নিজেও বুঝলো না। হঠাৎ করে শ্বাসের মাত্রা বেড়ে গেল। বউয়ের কষ্ট হচ্ছে বুঝতে পেরে ছেড়ে দিল রুদ্ধ। কিন্তু এই অল্প সময়ে তার মন ভরল না। মেয়েটার মাঝে আরো ডুব দিতে ইচ্ছে হলো। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে কিছুটা বিরক্ত আর কিছুটা অস্থিরতা নিয়ে বলল, জীবনে প্রথমবারের মতো চুমু খেলাম, তাও বিয়ের এতগুলো দিন বাদে, কিন্তু আপনার এতটুকু সহ্য হলো না। কিন্তু আমার যে এখন লোভ লেগে গেছে বেগম জান। আদ্রিজার খারাপ লাগলো স্বামীর অস্থিরতা বুঝতে পেরে। নিজেকে অপারক মনে হলো। পাশাপাশি স্বামীর মুখে এমন কথায় লজ্জাও পেল খানিকটা। নিজের মাঝে শক্তি জুগিয়ে লাজুক হেসে থেমে থেমে ধীরকণ্ঠে বলল, দুঃখিত, আমার নিঃশ্বাস আটকে আসছিল তাই আর কি। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর এই গল্পের পাশাপাশি হৃদয়ের ঠিকানা নামে একটা নতুন গল্প দিয়েছি, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তো যদি ভালো লাগে তাহলে দুটাই কন্টিনিউ করব, আর যদি ভালো না লাগে তাহলে বলে দিবেন। এটা আগে শেষ করে তারপর অন্য আরেকটা দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।